আজকের এই ব্লগটা খুবই স্পেশাল আর সাসপেন্সিভ হতে চলেছে, কারণ আজকে আমি একা স্লো ট্রাভেল করে রানাঘাট থেকে পুরো দীঘা পর্যন্ত যাব। আমার কাছে আছে 100 টাকা, তার মধ্যে 45 টাকা খরচা করে আমি দীঘা পৌঁছাবো। আর কিভাবে পৌঁছাবেন আপনারাও সেটাও দেখাবো। শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের এই ব্লগটার কথা কেউ জানে না, তাই জন্য আমার ছাদে এসে রেকর্ড করতে হচ্ছে। এখন বাজে 1:15, আমি 2:18 লালগোলা ফার্স্ট ট্রেন ধরবো শিয়ালদা যাওয়ার জন্য। শিয়ালদা থেকে কোথায় যাব সেটা স্টেশনে যাওয়ার পরেই আপনাদের বলবো। চলুন যাওয়া যাক। পঞ্চান্ন টাকায় দীঘার জন্য গিফট করা হলো। জেম লাইফস্টাইলের নতুন আর একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা ব্লগ। আর এখন ঘড়ির কাঁটায় 2:18, এই লোকাল ট্রেন ধরে আমরা এখন যাবো শিয়ালদা। শিয়ালদা থেকে কোথায় যাচ্ছি সেটা আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। আর আজকের যে ট্রিপটা হচ্ছে এটা আমার বাড়িতে কেউ জানে না, আমি জানি একা, তাই জন্য শেষ পর্যন্ত দেখতে থাকুন। খুব ইন্টারেস্টিং হতে চলেছে। ট্রেন চলে এসছে, আমরা এখন ট্রেনটা ধরে নিই, তারপর কথা হচ্ছে শিয়ালদায় গিয়ে। ঠিক দূর থেকে কাশফুল যতটা সুন্দর, বাইরে থেকে ট্রেনটা অতটাই সুন্দর লাগছিল। ট্রেনের ভেতরে গিয়ে যা দেখতে পারলাম সেটা ছিল খুবই দুঃখজনক হলেও রাতের এই ট্রেন ধরেই আমার পৌঁছাতে হবে শিয়ালদায়। ট্রেনের ভেতর দেখে মনেই হচ্ছিল না যে এখন রাত 2:18। নিজে বসার জায়গাও পেলাম না পেলাম শোয়ার জায়গা, তাই লোকের ঘুমানো দেখেই শান্তি গ্রহণ করলাম। দাঁড়িয়ে চলে আসলাম ব্যারাকপুর স্টেশনে। এই ট্রেনটা যেহেতু গ্যালোপিন ছিল তাই জন্য এখনো 4টে স্টেশন বাকি ছিল। লাস্ট টাইমে বসার জায়গা পেয়ে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। এবার শিয়ালদা থেকে হাওড়ার দিকে রওনা দিতে হবে। তবে এত সকালে কোন গাড়ি পাবো, কোন বাস পাবো সেটা কিছুই জানি না। ভিড় ঠেলে এগিয়ে চললাম শিয়ালদা স্টেশনের বাইরের দিকে। শিয়ালদা স্টেশনের বাইরে এসেই অনেক ট্যাক্সিওয়ালা বলছিল 150 টাকা, 100 টাকা। যেহেতু আমি একাই ছিলাম আর আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করতেই হতো, তাই জন্য এত টাকা ভাড়া না দিয়ে বাস স্ট্যান্ডের দিকে এগোতে লাগলাম এবং উঠে পড়লাম হাওড়া যাওয়ার প্রথম বাসে। ঘড়ির কাঁটায় তখন 4:51 আর বাস ভাড়া নিল 15 টাকা। শিয়ালদার বাস স্ট্যান্ড থেকে বাস ছাড়লো 4:55। বাসের বাইরের হলুদ ট্যাক্সি বলে দিচ্ছিল এটা হচ্ছে কলকাতা। দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম হাওড়া ব্রিজের ওপরে। এই হাওড়া ব্রিজটা পার করলেই আমরা এখন পৌঁছে যাব হাওড়া স্টেশনে। আর হাওড়া স্টেশনে পৌঁছানোর পরেই প্রথম যেই কাজটা আমার হবে, মেদিনীপুর লোকাল কোন প্ল্যাটফর্মে আসবে এটা দেখা। দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম হাওড়া স্টেশনে। আর হাওড়া স্টেশনটা বেশ জমজমাট ছিল। এই জমজমাটি বাজার ঘুরতে ঘুরতেই আমি পৌঁছে গেলাম একদম হাওড়া স্টেশনের ফ্রন্ট গেটে। এখন ঘড়ির কাঁটায় বাজছে হচ্ছে 5:15। এখন চলে এসেছি হাওড়া স্টেশনে। ট্রেনে উঠে তারপর আপনাদের সাথে আবার কথা বলছি। স্টেশনে প্রবেশ করতেই আমার দেখা হয়ে গেল এই সেলিব্রিটি ট্রেনের সাথে। আমি এখন আছি হাওড়া স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে। আর এই 12 নম্বর প্ল্যাটফর্মেই হাওড়া মেদিনীপুর লোকাল চলে আসলো। তাহলে চলুন ট্রেনে উঠে আবার কথা হচ্ছে। হাওড়া মেদিনীপুর লোকালে আমি এখন উঠে গেছি। হাওড়া স্টেশনে 5:25 ঢুকলো, কখন ছাড়বে দেখি। এই ট্রেনে করে আমি এখন যাব মেছেদা। হাওড়া থেকে মেছেদা পর্যন্ত আমাদের যাত্রাপথে 19টা স্টেশন পড়বে, সময় লাগবে প্রায় 2 ঘন্টা। আর এই ট্রেনগুলো সকালের দিকে ফাঁকাই থাকে, তাই আজও ফাঁকা ছিল আর বসার জায়গাটাও পেয়েছিলাম। এই ট্রেনটা ছাড়ার কথা ছিল 5:25, কিন্তু ছাড়লো 5:29। আবার কিছুটা আগিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়লো, কারণ সামনের থেকে আর একটা ট্রেন ক্রস হচ্ছে। ওই ট্রেনটা ক্রস হওয়ার সাথে সাথেই আমাদের এই ট্রেনটা ছেড়ে দিল। এই ট্রেনটা মেছেদা পৌঁছানোর কথা আছে 6:55। দেখা যাক কটার সময় পৌঁছায়, এমনিতেই অনেকটা লেট। সারা রাত না ঘুমানোর পর মেদিনীপুর লোকালে উঠে যখন আমি একটু জায়গা পেয়েছিলাম, তখন জানলার বাইরে বেশ সুন্দর সানরাইজ দেখতে দেখতে আমি পৌঁছে গেছিলাম কোলাঘাট ব্রিজের ওপর। আর ট্রেনের জানলা থেকে বাইরের ভিউটা কিন্তু অসাধারণ ছিল। এই কোলাঘাটের পরের স্টেশনই মেছেদা। আর মেছেদা স্টেশনে পৌঁছানোর পরে আমার আবার দেখা হয়ে গেছিল সেলিব্রিটি ট্রেনের সাথে। যাই হোক, এখনও 1 ঘন্টা আমার অপেক্ষা করতে হবে মেছেদা স্টেশনে, কারণ দীঘা যাওয়ার লোকাল ট্রেন আসবে 8টায়। টাটায় এখন 7টা, আর আমি এখন পৌঁছে গেছি মেছেদা স্টেশনে। এখান থেকে দীঘা যাওয়ার লোকাল ট্রেন ধরবো। এই 1 ঘন্টা মেছেদা স্টেশনে বসেই কাটিয়ে দিলাম। আর বসে থাকতেও আজকে খুবই ভালো লাগছিল। টাইম আছে 8টায়, কোন প্ল্যাটফর্মে দেয় সেটাই দেখার। 4 নম্বর প্ল্যাটফর্মে বসে বসে ট্রেনের খবর হলো 5 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা আসবে। আর ট্রেনের খবর হওয়ার সাথে সাথেই ট্রেনটাও চলে আসলো। চলুন দীঘা যাওয়ার লোকাল ট্রেনে উঠেই কথা হচ্ছে। এখন ঘড়ির কাঁটায় বাজছে 8টা। দীঘা যাওয়ার লোকাল ট্রেনে আমি এখন উঠে গেছি মেচেদা থেকে। এই ট্রেনে আমি এখন যাব দীঘা।
ফাইনালি যাচ্ছি, একদম টাইম মতন এই ট্রেনটা ছেড়ে দিল। আর মেচেদা স্টেশন থেকে আমি একটা ফাঁকা বগি দেখে ওটাই উঠে গেলাম, কিন্তু পরে জানতে পারলাম এটা নাকি হ্যান্ডিক্যাপ বগি, তাই জন্যই ফাঁকা ছিল। আর এটা জানার পরেই আমি নেমে গেছিলাম, কিন্তু যারা পরে ছিল ওখানে বসে তাদের সবাইকে টিটি ধরে ফাইন করেছিল। আর দীঘা যাওয়ার লোকাল ট্রেনটা কিন্তু একদমই ফাঁকা থাকে। মেচেদা থেকে দীঘা যাওয়ার দূরত্ব 130 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় 3 ঘন্টা। আর আমার লোকাল ট্রেনে কভার করতে হবে প্রায় 21টা স্টেশন। আর আমার এই ট্রেনের ট্রেন নাম্বার ছিল 08135 প্যাসেঞ্জার স্পেশাল, যেটা ডেলি মেচেদা থেকে ছেড়ে দীঘা পর্যন্ত যায়। তাই আপনাদেরও যদি কোনো সময় দীঘা যেতে ইচ্ছা করে আর টিকিট যদি না পান, অবশ্যই এই ট্রেনটা ধরতে পারেন। 21টা স্টেশনের ভিডিও করা হয়নি, কারণ মেচেদা পার করেই কয়েকটা স্টেশনের পর ট্রেনে ভিড় হয়ে গেছিলো। আর আমি বসার জায়গা পেয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে দেখতে পেলাম লাস্ট আর একটা স্টেশনই বাকি আছে। তাই জানলার বাইরের থেকে দেখতে দেখতে চলে গেলাম গেটের সামনে। গেটের সামনে থেকে বাইরের দৃশ্যটা অসাধারণ ছিল। আর এখানে প্রতিটা জায়গায় জলের মধ্যে পদ্ম গাছ ভেসে থাকতে দেখলাম। ক্যামেরার ছোট্ট লেন্সের মাধ্যমে যেইটুকু পারলাম সেইটুকুই দেখালাম। আপনাদের এই সৌন্দর্য উপভোগ করতে অবশ্যই আসতে হবে এবং নিজের চোখে দেখতে হবে। আর দীঘার রেলগেট পার করতে আমি দূর থেকে দেখতে পাচ্ছিলাম দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের চূড়া। আর ঠিক তারপরেই ট্রেনের বাইরে বাদর খেলা দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম দীঘা স্টেশনে। আর স্টেশনে খুবই ভিড় ছিল, কারণ এই ট্রেনটা আবার 11টা 15-এ দীঘা থেকে ছেড়ে মেচেদা পর্যন্ত যাবে। তাই আপনারা চাইলে পরের দিন এই ট্রেনটাতেই রিটার্ন করতে পারেন, কারণ অনেকটাই ফাঁকা থাকে ট্রেনটা যাওয়ার সময়। ট্রেনটা থামার আগেই আমার উত্তেজনা যেন তীব্র হচ্ছিল। আর আমি ভাবতেও পারছিলাম না প্রথমবার আমি দীঘায় পৌঁছালাম, তাও আবার একা। ফাইনালি এখন বাজে 11টা আর আমি এখন পৌঁছে গেছি দীঘা স্টেশনে মাত্র 55 টাকার টিকিটে, মানে 45 টাকা হাওড়া থেকে আর রানাঘাট থেকে নিয়েছিল 55 টাকা। একা একা দীঘা তো পৌঁছে গেলাম, তবে আজকে পুরো দিনটা কাটানোর জন্য আমার দেখা করতে হবে 3 জনের সাথে। আর তাই তো উদয়পুর যাওয়ার জন্য অটো খুঁজতে লাগলাম। এখন আমি যাচ্ছি উদয়পুর সি বিচের দিকে আর অটো ধরে নিয়েছি। এই উদয়পুর পৌঁছাতে পৌঁছাতে আপনাদের একটা ছোট্ট স্টোরি বলি। আমি যাদের সাথে দেখা করতে যাচ্ছি তারা কাল ভোরে বাইক নিয়ে দীঘা এসছে। আমাকেও অনেকবার বলেছিল আসতে, তবে আমি তখন কিছু প্রবলেমের জন্য রাজি হতে পারিনি। রাতের বেলা শুয়েছিলাম, তখনই হঠাৎ করে ফোন করলো। আর ফোন ধরার সাথে সাথেই বলল, হ্যাঁ বলো। কি করছিস? এই তো বসে আছি। বসে বসে কি করছিস? কিছুই না। কালকে সকালে চলে আয়। এইভাবে কথা বলতে বলতেই প্রায় 15 মিনিট কেটে যায়। অবশেষে অনেক কথা ভাবার পর অনেক বছরের ইচ্ছা পূরণ করতে বলে দিই আসছি। ঠিক আছে, তোমরা কোথায় থাকবা? আমরা উদয়পুরে থাকবো। তুই ট্রেন থেকে নেমে মুক্তি যা পারবি ধরে উদয়পুরে ঢুকবো। ঠিক আছে। তাহলে শুনলেন তো গল্পটা, এবার চলুন তাহলে তাদের সাথে পরিচয় করিয়ে দিই আপনাদেরও। উদয়পুর সি বিচের সামনে পৌঁছানোর পর যে আমাকে নিতে আসলো সে হচ্ছে রিঙ্কুদা। সাথে ছিল ঋষিকেশ অর্থাৎ ছোট্ট কাকা, আর যার কথা না বললেই নয় কুশল কাকা। যাই হোক, এখানে বেশ কিছুক্ষণ নাচানাচি করার পর আমরা বেরিয়ে পড়ি হোটেলে যাওয়ার উদ্দেশ্যে। আমাদের হোটেলটা নিউ দীঘা সি বিচের সামনেই ছিল। হোটেলের নাম হোটেল ইন্ডিয়া। হোটেলের সামনে গাড়ি পার্কিং করে আমরা চলে গেলাম লিফটে করে 4 তলায়, কারণ আমাদের রুম ছিল 416 নাম্বার। আর এই হোটেলে ছিল সুইমিং পুলের ব্যবস্থা। এটা লিফটে উঠতে উঠতে ঋষিকেশ আর কুশল কাকাই বলছিল এগিয়ে যেতে এই সুইমিং পুল দেখতে মনে হচ্ছিল ঝাঁপ দিয়ে দিই। তবে আমি রুমটা দেখার জন্য রিঙ্কুদার সাথে আগে আগে এগিয়ে চলে গেলাম। আমার রুমটা এক দেখাতেই পছন্দ হয়ে গেছিল। আর তারপরে বেরিয়ে পড়েছিলাম দীঘার সমুদ্রে স্নান করতে। আর যাওয়ার সময় একটু আড্ডা হচ্ছিল। এত বড় পুকুর আমি এর আগে দেখিনি। আর অবশেষে এই আড্ডা মারতে মারতে আমরা পৌঁছেই গেলাম বড় পুকুরটার সামনে। বাঙালির ভ্রমণ মানে দীপুদা, মানে দীঘা, পুরী, দার্জিলিং। বেশিরভাগ লোকের ক্ষেত্রে উডলো বাই আর কটক যাই, তবে বেশিরভাগ বাঙালি আর কলকাতার থেকে কিছুটা দূরের বাঙালির কাছে উঠলো বাই আর দীঘাই যায়। তাহলে আপনারা কয়বার গেছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর বাঙালির কিন্তু বন্ধুদের অভাব হয় না। তাই আমরা স্নান করছিলাম আর একটা দাদা এসে আমাদের সাথে চিল্লানো শুরু করলো। বেশ কিছুক্ষণ স্নান করার পর এই টিমটার সাথে আমাদের দেখা হয়ে গেছিল। আর এনারা বলেছিল একটা ছবি তুলে দিতে, তবে পরে আর কোনো কন্ট্যাক্ট না করায় ফটোগুলো দিতে পারিনি। যদি ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও, তাহলে ফটোগুলো আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। তারপরে দেখা হয়ে গেছিল এই দাদাগুলোর সাথে, যাদের সাথে আমরা খুব মজা করেছিলাম। সিঙ্গার
कमरिया खाए लापालो रे लापालो लॉलीपॉप लागेलू My energy is next level, so damn you better be careful. I got an angel and devil, he snaps me straight in the temple. I'm ready to be a rebel, I've got a lot of potential hidden inside of this vessel. That shit is so exponential. দীঘার সমুদ্র সৈকত কর্তৃপক্ষ থেকে একটি সানগ্লাস শুভকে 55 টাকায় দীঘা আসার জন্য গিফট করা হলো, গিফট করা হলো। I need a first class ticket to the top, no limit. I don't play no gimmicks, I'ma take you to স্নান কমপ্লিট করে আমরা সবাই চলে এসেছিলাম কুলফি খেতে। a place they won't find a trace of. আর কুলফি খেতে খেতে আমরা চলে গেছিলাম আমাদের হোটেলের সুইমিং পুলে। এইখানে ফটো টটো তোলা কমপ্লিট করার পর আমরা চলে গেছিলাম খেতে পাশে নিমন্ত্রণ নামে একটা হোটেলে, যেই হোটেলের খাবার বেশ ভালো, তাই আপনারাও চেক আউট করতে পারেন। আমরা সবাই এখানে বসেছিলাম, শুধু অপেক্ষা ছিল খাবার আসার। যাই হোক, অবশেষে খাবারটা দিয়েই গেল, আর সত্যিই অসাধারণ রান্না ছিল। লাস্ট পাতে চাটনি পাঁপড় খেয়ে বিকালবেলা বেরিয়ে পড়েছিলাম। এখন ঘড়ির কাঁটা 5:10 আর আমি এখন বেরাচ্ছি হচ্ছে মেরিন ড্রাইভের জন্য। আমি আর ছোট্ট বাবা, এই যে হোটেলের লিফট। তা যাই হোক, হোটেলের লিফট থেকে নেমে গাড়ি পার্কিং থেকে গাড়িটা বার করে আমরা বেরিয়ে পড়লাম মেরিন ড্রাইভের জন্য। ছোট্ট একটা কথা, আপনারা যদি দীঘায় আসেন বাইক নিয়ে অবশ্যই হেলমেটটা ক্যারি করবেন। আমরা হোটেল থেকে বেরানোর পর সর্বপ্রথম যেটা আমাদের চোখে পড়েছিল সেটা ছিল জাহাজ বাড়ি। সানসেট হতে আর 15 মিনিটই বাকি ছিল, কিন্তু এক জায়গায় গ্যাঞ্জাম হওয়ার কারণে আমরা অনেকটা লেট হয়ে গেছিলাম। এই গ্যাঞ্জামের জ্যাম কাটিয়ে আমরা এগিয়ে চললাম দীঘা রেলওয়ে স্টেশনের সামনে থেকে। আর রেলওয়ে স্টেশনটা পার করতেই আমাদের সর্বপ্রথম যেটা চোখে পড়লো, পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি এই মন্দিরটি। আপনারা পুরীতে না গিয়ে এখন দীঘাতেও এই জগন্নাথ মন্দির পাবেন, কিন্তু পুরী তো পুরীই হয় আর দীঘা তো দীঘাই। এইসব দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম দীঘার ব্রিজের ওপর, আর সানসেটটা আমাদের এইখান থেকে দেখতে হলো। তবে মেরিন ড্রাইভে আমরা যাবো, তবে ভিডিওটা ভালো আসবে না, তাই এখানে দাঁড়িয়ে একটু ভিডিও শ্যুট করে নিলাম। আর তারপরেই সমুদ্রের এই জায়গাটায় এসে অনেকক্ষণ আড্ডা মারলাম, কিছুক্ষণ দাঁড়িয়ে ভিডিও শ্যুট করলাম, আর হোটেলে ফিরে গেলাম সন্ধ্যা হওয়ার কিছুক্ষণ আগেই, কারণ আজকে বাড়ির জন্য কিছু কেনাকাটা করে কালকে সকালে আমাদের বাইক নিয়ে রওনা দিতে হবে। আমার এই ছোট্ট দীঘা ঘোরার গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আপনারাও দীঘায় কয়বার গেছেন সেটা আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন কমেন্টের মাধ্যমে। আজকের জন্য এইটুকুই। অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য।